12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন আগেই ঘোষণা দিয়েছিল এবং সেই মোতাবেক বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের প্রচার করছেন। ফাঁকা মাঠ, বিএনপি ভেবেই বসেছে তারা নির্বাচনে জিততে চলেছে। তাদের যে নেতা তারেক রহমান, সেই তারেক রহমান মনে পড়ছে তো, যার সঙ্গী ছিল লুৎফারুজ্জামান বাবর, যে উত্তর পূর্ব ভারত জুড়ে এক বিরাট নাশকতার কাণ্ড ঘটিয়েছিল। সে সময় তারেক রহমান, সে এক দিন ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা লন্ডনে বসে বসে তারেক রহমান অনেকদিন গান গেয়েছে। সেই তারেক রহমান ফিরে আসার পর, খালেদা জিয়া মারা যাওয়ার পর, স্বাভাবিকভাবে উত্তরাধিকার সূত্রে তিনি নেতৃত্ব পেয়েছেন। বিএনপি এই নির্বাচনে এগিয়ে আছে। তার কারণ হচ্ছে বিএনপি অত্যন্ত বুদ্ধিমান। তাদের ওই বলতাম না বারবার করে আপনাদেরকে ভিডিওতে, আমার পুরনো ভিডিওগুলোতে প্লে লিস্টে রয়েছে, আপনারা দেখবেন। বিএনপির পুরনো লিডার, বিশেষ করে তাদের যে মির্জা ফখরুল আলমগীর, তারপর হচ্ছে দুদু ভাই, কত নেতা, তারা কি সুন্দরভাবে বুঝিয়েছেন তারেক রহমানকে। এবং তার আগে তারেক রহমানের সেটিং হয়েছে যে ভারতের কনফিডেন্স পেতে হবে। এই ব্যাপারে মির্জা ফখরুল আলমগীর এগিয়ে, প্রথম সেই তিনি বলেছিলেন না 5ই আগস্টের পর ভারত শুধু শুধু একমাত্র আওয়ামী লীগকেই চেনে, কেন আমরা কি কোনো পার্টি নই? আসলে বিএনপির উপর কতটা ভরসা করা যায়, বিএনপি আদৌ ভরসাযোগ্য কিনা, এই প্রশ্নটা আপাতত ঝুলে রয়েছে। এবং আওয়ামী লীগ ব্যতিরেকে যে নির্বাচন, সেটা কেন সম্ভব হলো, সেখানে একটা বড় রকমের কাহিনী রয়েছে। কাহিনী এটাই যে ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল আমেরিকার নেতৃত্বে, ব্লুপ্রিন্টের মধ্যে ছিল প্রথম হচ্ছে শিবিরের ছেলে পিলেকে দিয়ে অশান্তি শুরু করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেন জায়গা, অশান্তি আস্তে আস্তে ক্রমবর্ধমান হবে এবং এই অশান্তিকে ট্যাকেল করার জন্য অবশ্যই সেনাবাহিনীকে দিয়ে বলপ্রয়োগ করার চেষ্টা করবে শেখ হাসিনা। এবং সেটা যদি কার্যত না হয়, তাহলে নিজেরাই নিজেদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যাবে। তার কারণ হচ্ছে দীর্ঘ 15 বছর ক্ষমতার মধু খেতে খেতে আওয়ামী লীগ এটা বুঝে গেছিল যে তাদের ছাত্রলীগের মধ্যে যে শিবির কখন ঢুকে পড়েছে, তারা তখন এটা ভাবতো যাকগে, ওরা তো মতিগতি পরিবর্তন হয়েছে, শাসক দল আর আপা ছাড়া কিভাবে আর বাংলাদেশে অন্য কে চালাবে। এটা অধিকাংশ বাঙালির নেচার। এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গেও দেখা যেত এরকম। 34 বছরের বাম রাজত্বের আগে, মানে 25 বছর যখন, তখন জনগণও বুঝে গেছে প্রতিবাদ কোনো কিছু হলে সামনে অনেক কিছু অন্যায় দুর্নীতি ঘটে যাচ্ছে, মানুষ যেন গা সহনশীল হয়ে গিয়েছিল। কিন্তু একটা বিরোধী রাজনৈতিক যে উত্তাপটা তৈরি করবে, সেই উত্তাপের ক্ষেত্রে আমরা দেখলাম বাংলাদেশে নির্বাচনের আগ পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত এবং 5ই আগস্টের প্রথম 1 মাসে যে দাগি দাগি যে সমস্ত আসামিদের জেল থেকে ছেড়ে দেওয়া হলো, এবং তারা বেরিয়ে আসার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষভাবে হিন্দুদের উপর নির্যাতন লাগাতার বৃদ্ধি পেতে থাকলো। শুরুতে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল এবং এটা অনেকেই ভাবেন আর কি, বাংলাদেশের একেবারে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় অংশ আওয়ামী লীগ ব্যতীত, তারা মনে করে, বিএনপি অবশ্য এই ক্ষেত্রে একটু চুপচাপ অবস্থান নিয়ে রেখেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যে কারণেই তারা ভারতের থেকে একটা কোথাও একটা কনফিডেন্স পেয়েছে বা গ্রিন সিগন্যাল পেয়েছে, যেটাই এখন তাদের বুকের বল। এছাড়া বিএনপির নেতা ফেতারাও জানেন, বাকিরা, যে তারেক রহমানের বিদ্যার দৌড়, জ্ঞানের দৌড় কত দূর অবধি, এবং হচ্ছে বেপরোয়া মানুষ, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। হয়তো বয়স এখন হয়েছে, কিছুটা রেস্ট্রেইন আচরণ করবেন, সেটা বাংলাদেশের যারা ভোটার তারা বুঝে দেখবেন। আমার কথা হচ্ছে যে এই যে এক ধরনের গতানুগতিকতা, সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন হচ্ছে 5ই আগস্টে শেখ হাসিনাকে আউস্ট করার পর বঙ্গভবন লুটপাট, পরে গুড়িয়ে দেওয়া এবং তীব্র ভারত বিদ্বেষী অবস্থান জামাতকে একটা শক্তিশালী অবস্থান তৈরি করে দিয়েছে। জামাত খাটছে, কিন্তু অনেকে আছে না, প্রচুর খেটেই মরে, তারপরেও কোনো কিছু হয় না। তার কারণ একটা অতীতের ভুল। অতীতে ওই যে 71 সালে
রাজাকার আলবদর, এইটা তো বেসিক্যালি বাংলাদেশে কেউ গালাগালি কাউকে দিতে গেলে তখনই বলে বেড়ে বেটা রাজাকার আছে, এ সালা আলবদর করতো। এই তো হচ্ছে ওখানকার পরিচিতি। ফলে শিবির থেকে যখন সে জামাত ইসলামী লিডার হোক বা যারা হচ্ছে বিভিন্ন আয়াজ অনুষ্ঠান করে থাকেন, তারা এই নিয়ে প্রায়শই দুঃখ প্রকাশ করেন মনে মনে, যে সেদিনের ভুল, কি এমন ভুলটা করেছি, ভারতই হচ্ছে সব নাটের গুরু। এই তো হচ্ছে একটা কমন ন্যারেটিভের মধ্যে ঘুরছে। এবং যে কোনো এইসব দেশের, সে ভারত ব্যতি রেখে এইখানে বাংলাদেশ হোক বা নেপাল হোক, এরা বিভিন্ন ক্ষেত্রে দেশ, যারা বৃহৎ দেশ, শক্তিশালী দেশ, তাদের সাথে দর কষাকষি করে থেকে যদি 2% আদায় করা যায়, সেই 2%কে দেখিয়ে আরেকটি শক্তিশালী দেশ প্রতিবেশী তার কাছ থেকে 3% আদায়ের চেষ্টা করবে। এইভাবে তাদের অর্থনীতি অনেকটা দাঁড়িয়ে থাকে। কিন্তু আওয়ামী লীগ এই ধরনের বিষয়ের মধ্যে যায়নি, তারা খুব স্ট্রেট চিরকালই গেছে। তাদের রাজনৈতিক কিছু কিছু সিদ্ধান্ত ভুল, যেটা হয়তো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, যারা ভোটের ময়দানে বাজিমাত করতে না পারলেও যে কোনো জায়গায় ঝামেলা দাঙ্গা করে দিতে পারে, সেই সব শক্তি যখন একত্রিত হয়, সেই শক্তিকে যদি আবার বৈদেশিক শক্তি মদত দেয়, তাহলে যা আবার তাই হয়েছে। তারপরে হচ্ছে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, মানুষ ওই নিয়ে ব্যস্ত ছিল। এর মধ্যে অনেকগুলো ট্রেড ডিল ফিল হয়ে গেছে। এখন 12 তারিখের নির্বাচনের আগে ইউনূস বা তারা তো আর নির্বাচনে দাঁড়ায়নি। নির্বাচন দিয়ে ইউনূস নয় চলে যেতে পারবে, তার অনেক বিদেশে প্রচুর যোগাযোগ আছে, সবাই জানে, তা তো চলে যেতে পারবে। বাকি উপদেষ্টারা কি করবেন? হয়তো বাকি উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল এবং আসিফ নজরুল দু একজন তাদের মহিলা উপদেষ্টা, তাদের বাঁচানোর চেষ্টা করবেন। বাদ বাকিরা কিন্তু যে যার মতো এখন তারাও হিসেব গুছোচ্ছেন, কেউ কেউ বাক্স ব্যাটারাও রেডি করছেন। 12 তারিখের পর নির্বাচনের ফলাফল কি হতে পারে, আর তার আগে এই প্রশ্নটা সমাধান হওয়া দরকার। 12 তারিখে যে ভোটটা হবে, অনেক কাঠখড় পুড়িয়ে ভোট হলো, আচ্ছা ধরা যাক 55 to 60% ভোট করিয়ে দেওয়া খুব একটা অসুবিধার কিছু নয়। প্রশাসন, সেনাবাহিনী, কেন শ্রান্ত সেনাবাহিনী, দীর্ঘদিন বিদেশে যাবার সুযোগ পাওয়া যাচ্ছে না, বিদেশে যে বিভিন্ন পিস কিপিং ফোর্সে যে বাংলাদেশের অংশগ্রহণ, এগুলো প্রায় 1.5-2 বছরে অনেকেরই মাটি হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। তারা হয়তো একটা নির্বাচন করিয়ে দেবেন। 60% ভোট হলো, এই 60% ভোটের মধ্যে কারা এগিয়ে থাকবে? বিএনপি না জামাত ইসলামী? কিছু কিছু স্বতন্ত্র পার্টির লোক হয়তো জিতে আসবেন, কিন্তু জব্বর প্রতিদ্বন্দ্বিতা হলেও জামাত ইসলামের পক্ষে কিন্তু এই নির্বাচনে হাসিল করা একটু কঠিন। আমেরিকা অত দূর থেকে বসে হয়তো অনেক পরিকল্পনাকে বাস্তবায়ন করা যায়, কিন্তু নির্বাচনে জিততে গেলে একটা বড় অংশের মানুষের সমর্থন দরকার। সেই সমর্থন জামাতের পক্ষে কতটা রয়েছে? যদিও তাদের কোয়ালিটেটিভ কতগুলো জায়গা রয়েছে, যেমন হচ্ছে তাদের ক্যাডারদের যে মোবিলিটি, তাদের ক্যাডারদের মধ্যে যেভাবে আর কি পলিটিক্যাল সেন্স বা রাষ্ট্র সম্পর্কে যে ধারণা, এবং কোনো কাজকে গুছিয়ে কিভাবে করতে হয় সে সম্পর্কে জামাত ইসলাম বিএনপি থেকে 100 যোজন এগিয়ে। কিন্তু বিএনপি সবচেয়ে বড় ভরসা হচ্ছে শহীদ, যারা বলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। তার একটা লিগাসি আছে এই উপমহাদেশে। পরিবারতান্ত্রিক রাজনীতি এবং লিগাসি সবচেয়ে হটকেকের মতো বিক্রি হয়। সে ভারত বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, বার্মা বলুন, মায়ের শ্রীলঙ্কা পর্যন্ত, এরকম দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা একটা খুব কার্যত, এবং মানুষও বলে যাকে ঝামেলা পাওয়া গেছে, ওর উপর দায়িত্ব, ও করছে, দেশটা ঠিক মতো চালাতে পারলেই হলো, আমি একটু খেয়ে পড়ে বাঁচতে পারলে হলো, একটু ফুর্তি ফার্তা করতে পারলেই ভালো। এই তো হচ্ছে আমজনতার চাহিদা, এ তো ব্যতিক্রম হওয়ার জন্য, এবং এরা কি বা করার আছে। ফলে একটা বিরাট সুযোগ বিএনপির কাছে এসেছে। 12 তারিখে ভোট, আশা করি এই ভোটের সময় আর কিছু বলার কিছু নেই, কেননা অনেক বিশ্লেষণ হয়েছে, আগামী দিনেও চলতে থাকবে। আগামী 6 মাস যে সরকারে আসবে কি করবে, আর হচ্ছে ওই হ্যাঁ ভোট না ভোট, রেফারেন্ডাম, অর্থাৎ এই নিয়ে চতুর্থবার রেফারেন্ডাম হচ্ছে, সংবিধান বদল হবে কিনা, প্রচুর এরকম প্রস্তাবনা জমা পড়েছে। এই প্রস্তাবনা পড়ার সময় কতজন পাবেন, বা প্রস্তাবনা পড়ে কি তারা বুঝবেন, সেটা ঈশ্বরই জানেন। আসলে ডেমোক্রেটিক সেন্স চেঞ্জ হতে হতে যায়, একটা জোর করে
চাপিয়ে দিলাম বা একটা মুভমেন্টকে উপরে একটা হয়তো সুন্দর ফেস পাউডার যার মধ্যে গণতন্ত্র আছে, একটা বেশ আইলাইনার যার মধ্যে রয়েছে একটা বহুত্ববাদ, এরকম দিয়ে একটা খাড়া করলাম, কিন্তু সোসাইটির ভেতরটা তো আর চেঞ্জ হয়নি। সেখানে এখনো জামাতি, এখনো মুক্তিযুদ্ধের যারা লোক, তারা বয়স হয়ে গেছে, তাদের বাড়ির ছেলে পেলেরা এবং আওয়ামী লীগের সাধারণ হচ্ছে পলাতক জীবনযাপন করছেন। বহু ক্ষেত্রে প্রাণ বাঁচাবার জন্য তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই সিচুয়েশনসের মধ্যে থেকে বিএনপির কাছে একটা সুযোগ, নির্বাচনে জিতে আসাটা এই মুহূর্তে খুব কঠিন কিছু কাজ নয়, কিন্তু তারপরে কিভাবে চলবে এসবই দেখতে থাকবো, বিভিন্ন পর্যবেক্ষণ করব। শুধু একটা কথা বলি যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা তো এখন গোটা বিদেশে এটা রয়েছে, ভারতবর্ষেও চর্চা হচ্ছে এবং সারা পৃথিবীর একটা ঠিক কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে ইসলাম সংখ্যালঘু, সেই সব মানুষদের বিপদে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট কাজ করে দিয়েছে বাংলাদেশ। তার কারণ হচ্ছে বহু মানুষ যারা কোনোদিন হাতে একটি ইট তুলে কারোর দিকে ছুঁড়ে মারেননি, সেই ধরনের মানুষেরাও বলেন যখনই কোনো আসে যে বাংলাদেশে কিভাবে নির্বিচারে খুন জখম রাহাজানি হলো। এই কিছুদিন আগে পর্যন্ত যেভাবে বর্ষিয়ান নেতা একজন ক্যাবিনেট মিনিস্টার রমেশচন্দ্র সেন, তাকে যেভাবে হাত মানে দড়ি বাঁধা অবস্থায় হাত জোর করে রয়েছেন, তাকে মেরে দেওয়া হলো। এরা নাকি আবার শেখ হাসিনার গুম খুন এসব নিয়ে বলতেন। 1.5 বছরে এরকম কতগুলো কাণ্ড ঘটিয়েছেন। 15 বছর থাকলে গুণিতকে বা মাল্টিপ্লাইং করলে কি ভয়ঙ্কর একটা এফেক্ট তৈরি হতো, বা আগামী দিনে যে এফেক্ট আগামী দিনে পড়বে না এই নিয়েও তো কোনো নিশ্চয়তা নেই। 12 তারিখের ভোটে সবচেয়ে চরম অশান্তি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছেন সংখ্যালঘুরা। বিএনপিকে ভোট দিলেও কি যেই ক্ষমতা হাতে পাবে বিএনপি, সে যদি অতীতের বিএনপি 30%ও সে যদি প্রয়োগ করে, কি ভয়ঙ্কর অবস্থাটা হবে বলুন তো। 2001-2006 সালে বিএনপির সময় সংখ্যালঘুর নির্যাতন কি হয়েছিল, তখন একদম ফিল্ড জার্নালিস্ট হিসাবে বাংলার বিভিন্ন সীমান্তবর্তী জায়গা থেকে সেই ছবি দেখে এসেছিলাম। সেই ছবি রয়েছে, সেই ছবির পুনরাবৃত্তি 1.5 বছর পরে আরো বিভৎসভাবেই দেখলাম। ফলে সেই জায়গাটাকে চিন্তা করবেন। একটা মানুষকে মেরে দেওয়া, কেটে দেওয়া বিরাট কোনো কঠিন কাজ নয়, কিন্তু তার এই যে সংখ্যাগুলো বাড়তে বাড়তে গোটা যে পরিস্থিতিটা তৈরি করছে, সেই পরিস্থিতি কিন্তু ঠিক ততটাই কিন্তু আপনাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই সহজ সত্য যেদিন বুঝবেন, তাহলে অনেকভাবেই রাষ্ট্রটাকে নির্মাণের ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। বিএনপি বা জামাতের শীর্ষ নেতৃত্বকে কিছু বলার নেই, তার কারণ তারা মহাজ্ঞানী এবং হচ্ছে তাদের এই মহাজ্ঞানকে অবলম্বন করে একটা শক্তিশালী সুন্দর রাষ্ট্র তৈরি করবেন, যে রাষ্ট্রটা অবশ্যই তার হক নিয়ে সচেতন থাকবে। তার সাথে একটা হলো এই বিশ্বে অন্যান্য দেশগুলোর সাথে থাকতে গেলে একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি করার মতো একটা মেসেজ আপনাদের যারা ক্যাডার আছেন এবং যারা যারা হচ্ছে সক্রিয় ভোটার আছে, যারা যারা নেতা আছে আপনাদের, তাদের কাছে এই বার্তাটা পৌঁছলে নিঃসন্দেহে ভালো হবে। কেমন লাগছে চ্যানেলটা? দীর্ঘদিন ধরেই এই চ্যানেলটা করছি, নিজের কথা বলার চেষ্টা করছি, বিভিন্ন খবরও দেখাচ্ছি, বাংলার রাজনীতির খবর, বাংলাদেশের রাজনীতির খবর, ভারতের বিভিন্ন রাজ্যের রাজনীতির খবর। এগুলো জানতে গেলে বা প্রকৃত অ্যানালিসিস পেতে গেলে বিভিন্ন দিক থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আপনার সাবস্ক্রাইব করলে অবশ্যই ভাবে আগামী দিনে যে কোনো যারা এই ধরনের কাজ করছেন তাদের অনেক বেশি স্বনির্ভর হবার বা এগিয়ে যাওয়ার একটা সুযোগ ঘটে। এই কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।